নমস্কার, গ্রোন আপ টক উইথ অনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং মার্কেটের রক্তপাতের আশঙ্কা। 10th আগস্ট ইউএস শর্ট সেলার এবং রিসার্চ কোম্পানি হিন্ডেনবার্গ একটি ছোটখাটো বোমা ফাটিয়েছে এবং তাতে আদানি গ্রুপ নয়, আদানি গ্রুপের সাথে সাথে সেবি চেয়ারপারসন মাধবী পুরীবুজ এবং তার হাজব্যান্ড ধাওয়াল বুজ তার সম্বন্ধে সিরিয়াস অ্যালিগেশন আছে এবং মার্কেট অবশ্যই আমরা দেখতে পাবো কালকে কিভাবে মার্কেট রিঅ্যাক্ট করছে। কিন্তু এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে অ্যালিগেশনটা 10th আগস্টের রিপোর্টে প্রকাশ করেছে হিন্ডেনবার্গ, তাদের মেইন পয়েন্টটা কি কি আছে এবং যারা গত বছরের হিন্ডেনবার্গের যে রিপোর্ট আদানি গ্রুপের সম্বন্ধে অ্যালিগেশনের যে রিপোর্ট ছিল সেটা সম্বন্ধে ওয়াকিবহাল নন, তাদের জন্য একটা ইজি এক্সপ্লেনেশন যে কিভাবে এই সাইফানিং এবং অফশোর অ্যাকাউন্ট কিভাবে কাজ করে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আপনি কিভাবে নিজের ইনভেস্টমেন্ট সিকিউর করবেন এবং কি এক্সপেক্ট করা যেতে পারে মার্কেট থেকে কালকে। নাও স্টার্ট করছি। ফার্স্ট পয়েন্ট, গত বছর 24শে জানুয়ারি হিন্ডেনবার্গ যে রিপোর্টটা বের করে তাতে মেইন যে সিরিয়াস অ্যালিগেশন ছিল যার ফলে আদানি গ্রুপের মার্কেট ক্যাপ 86 বিলিয়ন হয়ে যায় অ্যান্ড নিফটিও বেশ ভালো মতো পড়ে গেছিল। সো তাতে মেইন যে অ্যালিগেশনটা ছিল সেটা হচ্ছে আদানি গ্রুপ তার যে ক্যাপিটাল সেখান থেকে টাকা সাইফোন আউট করছে এবং সেটা অফশোর অ্যাকাউন্ট মরিশাস, বারমুডা এর যে ডিফারেন্সিয়াল কোম্পানি এই দেশে যেগুলো অফশোর অ্যাকাউন্ট সেইগুলো দিয়ে ইন্ডিয়ান স্টক মার্কেটে তারা স্টক ম্যানিপুলেশন করছে। না, এটা কিভাবে হয়? মনে করুন আপনার পাড়ায় একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানের মালিকের নাম মনে করুন যদু, পাবলিক লিস্টেড কোম্পানি হচ্ছে চায়ের দোকানটা, অর্থাৎ আপনার পাড়ার যে কেউ অংশীদারিত্ব কেনা বেচা করতে পারে, অর্থাৎ শেয়ার কেনা বেচা করতে পারে। মনে করুন শেয়ারের দাম এখন 1 টাকা আছে, চায়ের দোকানটা মোটামুটি বিক্রি বাট্টা করে এবং লোকজন মোটামুটি ইন্টারেস্টেড চায়ের দোকানে শেয়ার কিনতে। এবার মনে করুন যদুর দোকানে একটা কেটলি দরকার, চায়ের কেটলি দরকার। যদু কি করলো, ডিরেক্টলি বাজার থেকে কেটলিটা আনতে পারে, তার দোকানে ক্যাপিটাল রয়েছে যেগুলো শেয়ার হোল্ডারের টাকা, শেয়ার হোল্ডাররা তাকে দিয়েছে দোকান চালানোর জন্য। তো যদু কি করলো, ডিরেক্টলি সেই ভেন্ডারের কাছে দোকানে না গিয়ে, কেটলির দোকানে না গিয়ে যদু কি করলো, পাশের পাড়ায় তার এক বন্ধু আছে মধু, মধুকে বললো যে এক কাজ কর, তুই আমাকে এই কেটলিটা দোকান থেকে কেন এবং তুই তো নিজের কোম্পানির নামে এই কেটলিটা আমাকে বিলিং করবি, অর্থাৎ কেটলার দাম 10 টাকা হয়, তুই 10 টাকা দিয়ে বিলিং করবি না, তুই 20 টাকা দিয়ে বিলিং করবি, অর্থাৎ আমি তোকে 20 টাকা পে করবো। নাও এই যে 10 টাকা এক্সট্রা যদু পে করলো, এটা কিন্তু নিজের টাকা নয়, এটা শেয়ার হোল্ডারদের টাকা, কোম্পানির ক্যাপিটাল, এবং দ্যাট ইজ হাউ এই সাইফনিংটা কাজ করে। না, মধু কি করলো যে 10 টাকা নিল, মধু নিজে 10 টাকা রাখলো না, মধু কি করলো, তার এক বন্ধু মনে করুন শ্যাম, সে পরবর্তী পাশের পাড়ায় থাকে, তাকে সে টাকাটা দিল এবং শ্যামকে বললো, শ্যাম তুই 10 টাকাটা নিয়ে আবার যদুর কোম্পানিতে ইনভেস্ট করবি, কিন্তু তুই শেয়ার কিনবি বেশি দামে, তুই 1 টাকা দিয়ে কিনবি না, তুই 2 টাকা দিয়ে কিনবি, অর্থাৎ আমার কোম্পানি থেকে আমি টাকা বের করছি এবং টাকা বের করে আমার কোম্পানিতে আমি ইনভেস্টিং করছি থ্রু ডিফারেন্ট লেয়ার্স। নাও এতে কি হচ্ছে, যে শেয়ারের দাম 1 টাকা ছিল, এবং এটা মনে রাখতে হবে যে আদানি কোম্পানি এই সেম ভাবেই সাইফানিং আউট করতো এবং যে অ্যালিগেশন এভাবেই ইনভেস্ট করতো। একটা হচ্ছে আদানি কোম্পানিতে প্রোমোটারদের হোল্ডিং বেশ বেশি, অলমোস্ট সমস্ত কোম্পানিতে 70 to 74%। সো এমনিতেই রিটেল ইনভেস্টারদের জন্য শেয়ারের পরিমাণ কম। নাও যদি কোনো এরকম ইনভেস্টার বাইরে থেকে প্রচুর পরিমাণে টাকা যদি শেয়ার মার্কেটে ঢালতে থাকে এবং স্টক এবং শেয়ার কিনতে থাকে, অটোমেটিক্যালি দেয়ার উইল বি আ ডিমান্ড, ডিমান্ড বাড়লে আপনারা জানেন প্রাইস বাড়বে। সো দ্যাট ইজ হাউ সাইফানিং অ্যান্ড শেয়ার মার্কেট ম্যানিপুলেশন করা হতো, কোম্পানি থেকে টাকা ওভার ইনভয়েসিং করে বের করে নেওয়া হতো। যে অ্যালিগেশন আছে, আদানি পাওয়ার রাজস্থান এবং আদানি পাওয়ার মহারাষ্ট্র, এই দুটো পাওয়ার কোম্পানি যখন মেশিনারি কিনতো তারা ওভার ইনভয়েসিং করে বিনোদ আদানি, আদানির যে ভাই, সেই বিনোদ আদানি এই ওভার ইনভয়েসিং করে ফান্ড বের করতো এবং ডিফারেন্ট লেয়ারিং এর মাধ্যমে, অফশোর অ্যাকাউন্টিং এর মাধ্যমে এই টাকাটা আবার আদানি গ্রুপে ইনভেস্ট করতো, যার ফলে আদানি গ্রুপের স্টক অনেক চরচর করে বেড়ে যায়। নাও এইটা হলো যে মেন মোডাস অপারেন্ডি কিভাবে আদানি গ্রুপের সাইফানিং এন্ড স্টক মার্কেট ম্যানিপুলেশন কাজ করতে। এবার আমরা আসছি যে এইবারের যে রিপোর্ট আছে তাতে মেন কি অ্যালিগেশন আছে। আমরা দেখেছি গতবারের রিপোর্টের বার হওয়ার পরে রীতিমতো সারা দেশ জুড়ে প্রচুর চর্চা চলে, পার্লামেন্টে প্রচন্ড চিৎকার ঠিৎকার হয়, কিন্তু আলটিমেটলি
সেবি যে ইনভেস্টিগেশন করে বলে দেয় যে আদানি গ্রুপ সম্বন্ধে তারা খুব একটা কিছু গড়মিল পায়নি। ইভেন কি সুপ্রিম কোর্ট ও স্পেশাল ইনভেস্টিগেশন যে টিম সেটা তৈরি করতে তারা অনীহা প্রকাশ করে সুপ্রিম কোর্ট, এবং বলে সেবি যা কাজ করছে আমাদের সেবির কাজের উপর ভরসা রাখা উচিত। নাও হোয়াট ইজ হিন্ডেনবার্গ যে অ্যালিগেশনটা আনছে যে সেবির যে চেয়ারপারসন অর্থাৎ মাধবীপুরী বুচ এবং তার হাজবেন্ড এই যে বিনোদ আদানির অফশোর অ্যাকাউন্ট তার সাথে ডিরেক্টলি জড়িত, এবং তারা এমন কতগুলো অফশোর অ্যাকাউন্ট পেয়েছে যাতে মাধবী বুচ অলমোস্ট 90% শেয়ার হোল্ডিং করছে। এরকম একটি অফশোর অ্যাকাউন্ট বলছে GDOF সেল 90 অ্যান্ড আরেকটা কোম্পানি উইচ ইজ অ্যাগোরা পার্টনার্স, যারা ডিরেক্টলি এই অফশোর মানি সাইফনিং এর সাথে জড়িত, এবং যার ফলে মাধবী পুরী বুচের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে, এবং যার ফলে তারা অ্যালিজ করছে যে সেবির এত অনীহা এই আদানি গ্রুপের সম্বন্ধে যথাযথভাবে তদন্ত করতে। এবং এছাড়া আরো কিছু কিছু ছোটখাটো অভিযোগ এনেছে যে মাধবী পুচ আরেকটি কনসাল্টিং কোম্পানির সাথে জড়িত ব্ল্যাকস্টোন নামে, এবং ব্ল্যাকস্টোন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট রাইটস এর যে ফান্ড, এই ফান্ডে তাদের ইনভেস্টমেন্ট আছে, এবং মাধবী পুচ বারবার করে বলেছেন যে রিটেল ইনভেস্টরদের রাইটস এই ফান্ডে কেনা উচিত, এবং যার ফলে ইনডিরেক্টলি মাধবীপুরী বুচ উপকৃত হয়েছেন। এবং তারা আরেকটা যে এনেছেন যে তার যে এই কনসালটেশন যে ফার্মগুলো, তার ফলে তার যে মাইনে, সেই মাইনে সেবির যে ডিক্লেয়ার্ড মাইনে তার চেয়ে অনেক বেশি। তো গোটা ঘটনাটাই ভারতের শেয়ার মার্কেট এবং তার যে স্ট্যাচুটারি তার সম্বন্ধে একটা সিরিয়াস অ্যালিগেশন এনেছে, এবং আমরা কালকে দেখতে পাবো মার্কেট কিভাবে রিয়েক্ট করে। যদিও ছবিটা খুব একটা ভালো ঠেকছে না, কারণ যা রক্ষা করার দায়িত্ব তার বিরুদ্ধেই যদি করাপশনের অভিযোগ আসে, তাহলে গোটা সিস্টেমটা সম্বন্ধেই যথাযথভাবেই সমস্ত রিটেল ইনভেস্টরদের একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। নাও লাস্ট কোশ্চেনে আসছে যে মার্কেট কিভাবে রিয়েক্ট করবে। প্রথমেই বলে দিচ্ছি, গ্রোন আপ টক উইথ অনিতে আমরা কোনো রকম কোনো মার্কেট প্রেডিকশন করি না আমরা, এবং করবো না। এই স্টক কিনুন, ওই স্টক কিনুন, এই মিউচুয়াল ফান্ড কিনুন, আমরা বলবো না। আমরা শুধু এটুকুই বলবো কোনটা করা উচিত নয়। সো যেটা করা উচিত নয় সেটা হচ্ছে যদি মার্কেট নেগেটিভলি রিয়েক্ট করে, ডু নট প্যানিক, বিকজ আমি সবসময় একটা এক্সাম্পলের দিকে তাকিয়ে থাকি যে মনে করুন আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন, এবং মনে করুন দুনিয়ার সবচেয়ে আনলাকি লং টার্ম ইনভেস্টার যে কিনা 2008-এর ক্র্যাশের আগের দিন তার সমস্ত লাইফ সেভিং ইনভেস্ট করে দিয়েছিল, রাইট? সেও আজকের দিনে অলমোস্ট 10% CAGR দাঁড়িয়ে আছে। হি ইজ আর্নিং আ 10% CAGR, which is impressive. কোনো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট আপনাকে এই CAGR দেবে না। সো টাইম ইজ দ্য এসেন্স। আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন, দিস ইজ ইফ দ্য মার্কেট কারেক্টস, দেন ইটস আ আইডিয়াল অপরচুনিটি টু ইনভেস্ট মোর। হাউএভার, একটাই কশন, গতবারও আমরা দেখেছি এই রিপোর্ট আসার পরে মার্কেটে ভোলাটিলিটি অনেক বেশি ছিল। সো একটু ধৈর্য ধরে থাকুন, দেখুন যে মার্কেট কিভাবে রিয়াক্ট করছে, সেই মতো নেক্সট পদক্ষেপটা নেন। সো আজকে এই পর্যন্তই, দেখতে থাকুন গ্রোন আপ টক উইথ অনি।